আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও সন্তু সিরিজের গল্প সবুজ দ্বীপের রাজা গল্পের অন্তিম পর্ব। এদিকে তখন বনের মধ্যে কি হচ্ছে? হঠাৎ গুলির শব্দ। তারপরেই কাকাবাবু একটা মাত্র ক্রাচ নিয়ে প্রায় লাফাতে লাফাতে চলে এলেন সেই আগুনের কাছে। তার রিভলভার সোজা সেই বুড়ো রাজার বুকের দিকে তাক করা। জারোয়ারা প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। তারপর কাকাবাবুকে দেখে সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। কাকাবাবু আবার বুড়ো রাজাকে ইংরেজিতে বললেন, আপনার লোকেদের বলুন কেউ যেন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা না করে। কেউ আমার কাছে এলেই আমি তার আগে আপনাকে গুলি করে মেরে ফেলব। বুড়ো রাজা কিন্তু একটুও ভয় পাননি। তার পাকা ভুরুর নিচে চোখ দুটো ঘোলাটে। একদৃষ্টে তিনি কাকাবাবুর দিকেই চেয়ে রইলেন খানিকক্ষণ। তারপর দুহাতে হাত তুললেন মাথার ওপরে। সঙ্গে সঙ্গে জারোয়ারা থেমে গেল। বুড়ো রাজা কাকাবাবুকে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তুমি কে? কাকাবাবু বললেন, তার আগে বলুন আপনি কে? আপনি তো জারোয়া নন, তা বুঝতেই পারা যায়। আপনি সভ্য মানুষ। আপনি কেন সাহেবগুলোকে পুড়িয়ে মারছেন? বুড়ো রাজা মাটিতে চিক করে থুতু ফেললেন একবার, তারপর হাসলেন। সেই রকম একদৃষ্টিতেই তিনি কাকাবাবুর দিকে চেয়ে থেকে বললেন, তুমি আমাকে গুলি করলে নিজেও বাঁচতে পারবে না। তোমাকে এরা শেষ করে ফেলবে। তুমি কেন এখানে এসেছো? কাকাবাবু ডান দিকে হাত দেখিয়ে বললেন, এই আগুনটা দেখতে। এই সাহেবগুলো সেই জন্যই এসেছে। বুড়ো রাজা জিজ্ঞেস করলেন, তুমি ওদের সঙ্গে এসেছো? কাকাবাবু বললেন, না, কিন্তু আপনি এই অসভ্যদের সঙ্গে থেকে কি অসভ্য হয়ে গেছেন? জ্যান্ত মানুষদের পুড়িয়ে মারছেন। বুড়ো রাজা বললেন, তোমাকে কে বলেছে এই জারোয়ারা অসভ্য আর এই সাহেবরা কিংবা তোমরা সভ্য? তোমাদের আমি ঘৃণা করি। এদের ছেড়ে দিন। এবার বুড়ো রাজা ঝুঁকে ঝুঁকে এগিয়ে আসতে লাগলেন কাকাবাবুর দিকে। কাকাবাবুর হাত কাঁপছে। তিনি চেঁচিয়ে বললেন, খবরদার, আমার কাছে আসবেন না। আমি গুলি করব, ঠিক গুলি করব। বুড়ো রাজা কোনো কথা না বলে হাসি মুখে তবুও এগিয়ে আসতে লাগলেন। কাকাবাবু বললেন, আমি কিন্তু গুলি করব। আমার রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তার আগেই আমি আপনাকে গুলি করব। বুড়ো রাজা একেবারে কাকাবাবুর সামনে এসে দাঁড়ালেন। তারপর কাকাবাবুর চোখের দিকে চেয়ে থেকে বাংলায় বললেন, তোমরা এই আগুনটা দেখতে এসেছো? এই আগুনটা বুঝি এতই দামি? ঠিক আছে, তোমাদের সবাইকে আমি এই আগুনের মধ্যেই পাঠিয়ে দেব। দূরে গাছের আড়ালে লুকিয়ে থেকে সন্তু সব শুনতে পাচ্ছিল। বুড়ো রাজা স্পষ্ট বাংলায় কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, তোমরা এই আগুনটা দেখতে এসেছো? সন্তু তার নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারল না। কাকাবাবু দারুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাঙালি? বুড়ো রাজা সে কথার উত্তর না দিয়ে কাকাবাবুর হাত থেকে রিভলভারটা কেড়ে নিতে গেলেন। কাকাবাবু বললেন, খবরদার, আর এগোবেন না। আমি গুলি করব, ঠিক গুলি করব। বুড়ো রাজা মাথার ওপর দুহাত তুলে বললেন, করো, গুলি করো, দেখি তোমার কত সাহস। কাকাবাবু গুলি করতে পারলেন না, তার হাত কাঁপছে। তিনি বললেন, আমি আপনাকে মারতে চাই না। আমি জানতে চাই আপনি কে। বুড়ো রাজা কাকাবাবুর ডান হাতে জোরে এক ধাক্কা মারতেই রিভলভারটা ছিটকে পড়ে গেল একটু দূরে। কাকাবাবু আবার সেটা কুড়িয়ে নেওয়ার জন্য ঝুঁকতেই তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন। কাকাবাবুর যে একটা পা নেই সেটা তার সবসময় মনে থাকে না। কাকাবাবু পড়ে যেতেই বুড়ো রাজা তার পিঠের ওপর একটা পা রেখে দাঁড়ালেন।
সমস্ত জারোয়ারা আনন্দে চিৎকার করে উঠল। তারা দেখল তাদের বুড়ো রাজা রিভলভারকেও ভয় পান না। কাকাবাবু জোর করে উঠবার চেষ্টা করতে যেতেই দুজন জারোয়া ছুটে এসে তাকে চেপে ধরল। হাত পা বাঁধা সাহেবগুলো ভয়ে শব্দ করে উঠল। দূরে লুকিয়ে দাঁড়িয়ে সন্তু সব দেখছিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এবার ওরা কাকাবাবুকে নিশ্চয়ই মেরে ফেলবে। সন্তু কি করে একা তাকে বাঁচাবে? এখনও সন্তুকে কেউ দেখতে পায়নি। বুড়ো রাজা চিক করে মাটিতে আবার থুতু ফেললেন। তারপর কড়া গলায় কাকাবাবুকে বললেন, তোমাদের সবকটাকে আমি এক্ষুনি জমের বাড়ি পাঠাবো। আমরা জারোয়ারা এখানে জঙ্গলের মধ্যে আপন মনে থাকি। আমরা কারুর কোনো ক্ষতি করি না। তোমরা কেন আমাদেরকে বিরক্ত করতে আসো? কাকাবাবু বললেন, আপনি জারোয়া নন, আপনি কে? বুড়ো রাজা বললেন, আমি একসময় বাঙালি ছিলাম, এখন আমি এদেরই একজন হয়ে গেছি। আমি আর তোমাদের মতন পরাধীন নই, আমি স্বাধীন। কাকাবাবু বললেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে উঠে দাঁড়াতে দিন। বুড়ো রাজা বললেন, তোমার সব কষ্ট এক্ষুনি শেষ করে দেব। তোমরা এই আগুনটা দেখতে এসেছিলে না? এই আগুনের মধ্যেই তোমরা যাবে, যত সব চোরের দল। কাকাবাবু বললেন, আমি কিছু চুরি করতে আসিনি, আমি শুধুমাত্রই দেখতে এসেছিলাম। মিথ্যে কথা। যে পাথরটা থেকে এই আগুন বেরোচ্ছে, তোমরা আসো সেই পাথরটা চুরি করতে। এর আগেও কয়েকটা সাহেব এসেছিল, সব কটাকে আমি জমের বাড়ি পাঠিয়েছি। তুমি বাঙালি হয়েও এই সাহেবদের পথ দেখিয়ে নিয়ে এসেছো। সাহেবের পা চাটা। পরাধীন দেশের মানুষেরাই বোধহয় এরকম কাপুরুষ হয়ে যায়। আমি ওদের সঙ্গে আনিনি, আমি ওদের পথ দেখিয়ে আনিনি। চুপ, মিথ্যুক, কুকুর। বুড়ো রাজা কাকাবাবুকে আর কোনো কথা বলতে দিলেন না। জারোয়াদের দিকে তাকিয়ে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে তারা কাকাবাবুকে টেনে তুলল। এবার বুঝি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। সন্তু আর থাকতে পারল না। তার যা হয় হোক, কাকাবাবু যদি মরে যান তাহলে সেও মরবে। সে কাকাবাবু বলে চিৎকার করে তীরের মতন ছুটে এলো। কোনো জারোয়া তাকে ধরতে পারল না। তার আগেই সে দৌড়ে কাকাবাবুর পাশে এসে দাঁড়িয়েছে। সন্তুকে দেখে কাকাবাবু খুব অবাক হয়ে গেছেন। আস্তে আস্তে বললেন, তুই চলে যাসনি? তোকে যে আমি বললাম। বুড়ো রাজা একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সন্তুর দিকে। তারপর জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? কাকাবাবু বললেন, এ আমার ভাইপো। আপনি আমাকে মারতে চান মারুন, কিন্তু ওকে ছেড়ে দিতে হবে। এইটুকু ছেলেকেও সাহেবদের চাকরের কাজে লাগিয়েছ? ছি ছি। সন্তু বলল, বিশ্বাস করুন, আমরা ওই সাহেবদেরকে সঙ্গে আনিনি, আমরা আলাদা এসেছি। ওই সাহেবরা আমাদেরকেও মেরে ফেলতে চেয়েছিল। বুড়ো রাজা সন্তুকে বললেন, তুমি আমার কাছে এসো। বুড়ো রাজা চোখের দিকে তাকালেই ভয় করে। তবু সন্তু এক পা করে এগিয়ে গেল। বুড়ো রাজা একটা হাত বাড়িয়ে সন্তুর গালটা ছুঁলেন। রাজার গায়ের চামড়া সমস্তটাই কুঁচকে গেছে। লম্বা লম্বা শুকনো আঙুলের ছোঁয়ায় সন্তুর গাটা এবার শিরশির করে উঠল। রাজা আকাশের দিকে মুখ তুলে তাকালেন। তার মুখে একটা দুঃখ দুঃখ ভাব ফুটে উঠল। তিনি আপন মনেই বললেন, আমার ঠিক এই বয়সী একটা ভাই ছিল, জানি না সে এখনো বেঁচে আছে কিনা। তারপর তিনি মুখ নামিয়ে সন্তুকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সুনন্দ রায়চৌধুরী। আমার কাকাবাবু একজন খুব পণ্ডিত লোক, উনি মোটেই চোর নন। অনেক পণ্ডিতও চোর হয়।
টাকা পয়সার লোভে তারা সাহেবদের পা চাটে, জানি আমি। আমার কাকাবাবু মোটেই সেই রকম লোক নন। তাহলে সাহেবদের বাঁচাবার জন্য ওরা তো দরদ কেন? এবার কাকাবাবু বললেন, কোনো মানুষকেই মেরে ফেলা আমি পছন্দ করি না। এই সাহেবগুলোকে তাদের পাপের জন্য অন্য শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু মেরে ফেলা তো উচিত নয়। ওরা আমার অন্তত 15 জন জারোয়াকে মেরে ফেলেছে। কেন? জারোয়ারা ওদের কোন ক্ষতি করেছিল? জারোয়ারা এখানে শান্তভাবে থাকে, তারা তো অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কারুকে মারতে যায় না। সাহেবরা অন্যায় করেছে ঠিকই, সেজন্য তাদের বিচার করে শাস্তি দিতে হবে। আপনি সভ্য জগতের মানুষ, কোনো মানুষকে এভাবে মারতে পারেন না। চুপ! তোমাদের মতো সভ্যদেরকে আমি ঘৃণা করি। কাকাবাবুকে তখনও দুজন জারোয়া চেপে ধরে আছে। আগুনটা এখান থেকে খুব কাছে, গায়ে খুব আঁচ লাগছে তাই। কিন্তু ওই আগুনের কত রকম রং, দেখতে খুব সুন্দর। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নামল। এই রকমভাবে যখন তখনই বৃষ্টি নামে এখানে। সন্তু ভাবল, বৃষ্টিতে কি আগুনটা নিভে যাবে? কিন্তু সে এক আশ্চর্য ব্যাপার দেখল। বৃষ্টির জল সেই আগুনের মধ্যে পড়তেই পারছে না। ছ্যাঁত ছ্যাঁত শব্দে বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট আগুনের ফুলকি হয়ে বেরিয়ে যাচ্ছে, যেন সেই আগুনের শিখার ওপর অসংখ্য জোনাকি পোকা। এই রকম দৃশ্য সন্তু কখনো আগে দেখেনি। কাকাবাবু বিড়বিড় করে বললেন, এটা এই পৃথিবীর আগুন হতেই পারে না। এ আগুন অন্য কোনো জায়গা থেকে এসেছে। বুড়ো রাজা বললেন, এই আগুন জ্বলছে বহু বছর ধরে, কখনো নিভবে না। বৃষ্টি আরও জোরে এলো। বুড়ো রাজা জারোয়াদের কিছু একটা হুকুম করে পেছন ফিরে চলতে লাগলেন। জারোয়ারা সন্তু আর কাকাবাবুকে ধরে রেখে তার সঙ্গে সঙ্গে চলল। রাজা একটা কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। তারপর জারোয়ারা সন্তু আর কাকাবাবুকেও সেই ঘরের মধ্যে ঠেলে দিল। ঘরটার মধ্যে প্রায় কিছুই জিনিসপত্র নেই। মাটিতে ছড়ানো রয়েছে এক গাদা শুকনো পাতা, তার ওপর দুটো হরিণের শুকনো চামড়া। একটা আস্ত গাছ উঠে গেছে ঘরের এক কোণ দিয়ে। সেই গাছের ডালে একটা বাঁশের চোঙা ঝোলানো, তাতে জল ভর্তি করে রাখা আছে। বুড়ো রাজা সেটা নিয়ে ঢকঢক করে জল খেলেন খানিকটা। তারপর কাকাবাবুদের বললেন, বসো। বসবার পর আরও দুটো জিনিসের দিকে চোখ পড়ল ওদের। ঘরের একপাশে এক টুকরো লাল কাপড়ের ওপর রাখা আছে একটা বই। বইটার মলাটের ওপর লেখা আছে গীতা। আর তার পাশে একটা লোহার হাতকড়া। পুলিশেরা চোর ডাকাতের হাতে যেরকম হাতকড়া পরিয়ে দেয়, ঠিক সেই রকম। ওরা দুজনেই সেই দিকে তাকিয়ে আছে দেখে বুড়ো রাজা বললেন, ওই দুটো আমার পুরনো কালের স্মৃতি, আর কিছুই নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? বুড়ো রাজা বললেন, হিসেব রাখি না, কি দরকার বয়সের হিসেবের। 80-90ও হতে পারে, 100ও হতে পারে, জানি না। এখানে ঠিক কতদিন আগে এসেছি। কাকাবাবু উত্তেজিতভাবে বললেন, আমি বোধহয় আপনাকে এবার চিনতে পেরেছি। আপনার নাম কি গুণদা তালুকদার? কি বললে? আপনি নিশ্চয়ই গুণদা তালুকদার। কে গুণদা তালুকদার? তুমি তার কথা কি করে জানলে? আমি আন্দামান আসবার আগে এখানকার সম্পর্কে যত কিছু বইপত্র আছে তা সব পড়ে ফেলেছি। বহু বছর আগে আন্দামান জেল থেকে গুণদা তালুকদার নামে একজন বিপ্লবী পালিয়ে গিয়েছিলেন। ওই জেল থেকে মাত্র ওই একজনই পালিয়েছিলেন, যে কিনা আর ধরা পড়েননি। সবাই তখন ভেবেছিল গুণদা তালুকদার সমুদ্রে ডুবে মারা গেছেন। আজ এখানে এই হাতকড়াটা দেখেই হঠাৎ মনে হলো। বুড়ো রাজা ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।
তারপর বললেন, এসব কথা বইতে লেখা আছে? গুণদা তালুকদারকে এখনো লোকে মনে রেখেছে? কাকাবাবু বললেন, নিশ্চয়ই, আপনার ছবি ছাপা হয়েছে কত বইতে। অবশ্য সে ছবি দেখে এখন আপনাকে চেনা যায় না। আপনার জন্মদিনে উৎসব হয় অনেক জায়গায়। নেতাজিকে যেমন খুঁজে পাওয়া যায়নি, তেমনি আপনাকেও তো খুঁজে পাওয়া যায়নি। দেশের লোক আপনাকে শ্রদ্ধা করে। নেতাজিকে? সে কি, আপনি নেতাজির নাম শোনেননি? সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ নিয়ে যিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের সঙ্গে। সুভাষবাবু, তিনি যুদ্ধ করেছিলেন? কবে? আপনি এসব কিছুই জানেন না দেখছি। না, আমার নাম লোকে মনে রেখেছে। তার মানে পুলিশ এখনও আমার খোঁজ করে? পুলিশ আপনাকে খুঁজবে? ও, সেই জন্যই আপনি আমাদের পরাধীন দেশের মানুষ বলছিলেন। আমাদের দেশ তো বহুদিন আগে স্বাধীন হয়ে গেছে। এই যে সন্তু, ও তো স্বাধীন দেশেই জন্মেছে। ভারত এখন পৃথিবীর একটি প্রধান দেশ। স্বাধীন হয়ে গেছে? হ্যাঁ, আপনি দেশের জন্য কত লড়াই করেছেন, জেল খেটেছেন। আর এ খবরটা রাখেন না? আমি গত 50-60 বছর ধরে বাইরের কোনো লোকের সঙ্গেই কথা বলিনি। আপনার কথা জানতে পারলে সবাই দারুণ খুশি হবে। সারা দেশ আপনাকে নিয়ে উৎসব করবে। আমি আর কোথাও যাব না। আমি এখানেই খুব ভালো আছি। আপনি এখানে এলেন কি করে? জারোয়ারা আপনাকে রাজা করে নিল? আমি একটা ছোট্ট ভেলা নিয়ে সমুদ্রে ভেসে পড়েছিলাম। ঝড়ে সেই ভেলা উল্টে গেল। আমি মরেই যেতাম। অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ঠেকেছিলাম। আমাকে এরা মারেনি কেন জানি না। তখনও আমার এক হাতে হাতকড়া ঝুলছিল। এরা কিন্তু মোটেই হিংস্র নয়। এদের যদি কেউ বিরক্ত না করে, এরা কখনো অন্য মানুষকে মারে না। এরা আমাকে খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলেছিল। সে কতকাল আগেকার কথা। কিন্তু আপনি তো এদের সভ্য করে তুলতে পারতেন। চুপ, ও কথা বলো না। সভ্য মানে কি? তোমরা সভ্য আর এরা অসভ্য? এখানে কেউ চুরি করে না, মিথ্যে কথা বলে না। এখানে সবাই খাবার একসঙ্গে ভাগ করে খায়। এরা নিজেদের লোকেদের ওপরে রাগ অভিমানও করতে পারে না। এর থেকে বেশি সুখ মানুষ আর কি চায়? আমি এদের বারণ করেছি তোমাদের মতন সভ্য লোকেদের সঙ্গে না মিশতে। তোমরা এদের নষ্ট করে দেবে। আপনার মতন একজন মানুষ এইখানে এইভাবে লুকিয়ে আছেন, এ কথা কেউ আমার মুখে শুনলেও বিশ্বাস করবে না। তোমরা কেন এই জারোয়াদের ওপর অত্যাচার করতে আসো? আমি বন্ধুত্ব করতে এসেছিলাম। তোমারও এই পাথরটার ওপর লোভ আছে নিশ্চয়ই। কোন পাথরটা? যে পাথরটা দিয়ে আগুন জ্বলে। ওটার কথা আমি জানতামই না, তবে আন্দাজ করেছিলাম এরকম একটা মহামূল্যবান জিনিস এখানে আছে। আর সাহেবরা তো আগেই টের পেয়ে গেছিল নিশ্চয়ই। ওটা কি তুমি তা কি বুঝতে পেরেছ? নিশ্চয়ই ওটা কোনো একটা উল্কা কিংবা অন্য কোনো গ্রহের ভাঙা টুকরো। পৃথিবীতে এইরকম কিছু কিছু মাঝে মাঝে এসে পড়ে। অনেকগুলো আসার পথেই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এটা বহু বছর ধরে জ্বলছে। এটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ধাতু আছে যা আমাদের পৃথিবীতে নেই। সেই রকম কোনো নতুন ধাতুর আবিষ্কার হলে তার সাংঘাতিক দাম হবে। পৃথিবীতে বৈজ্ঞানিকদের মধ্যে হইচই পড়ে যাবে। জারোয়ারা আগুন জ্বালাতে পারে না। এই আগুন থেকেই তারা সব কাজ চালায়। সেই আগুন চুরি করতে চায় কোনো সভ্য মানুষ? তা বলে একটা নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হবে না? এর বদলে ওদের আমরা হাজার হাজার লক্ষ লক্ষ দেশলাই দিতে পারি। না,
এটা প্রকৃতির দান, সেই জন্যই জারোয়ারা এই জিনিসটা ব্যবহার করে। ওরা সভ্য মানুষের কাছ থেকে কিছুই নেবে না। তোমাদের আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোমরা এই আগুনের কথা আর কারোকে বলতে পারবে না। কিন্তু আমরা আপনাকেও নিয়ে যেতে চাই। আমাকে? দেশ স্বাধীন হয়েছে, আপনি একবার দেখতে আসবেন না? একবার দিল্লিতে আর কলকাতায় চলুন, দেখবেন কত কি বদলে গেছে। না, আমি যাব না। এই সময় বাইরে হঠাৎ দারুণ একটা গোলমাল শোনা গেল। ঢিসুম ঢিসুম করে দুবার শব্দ হলো বন্দুকের। ওরা তিনজনেই চমকে উঠল। বুড়ো রাজা উঠে গিয়ে দরজার পাশে দাঁড়ালেন। তারপর বাইরে একবার তাকিয়েই তিনি কাকাবাবুর মুখের দিকে মুখ ফেরালেন। আস্তে আস্তে বললেন, তোমার জন্যই এবার আমার সর্বনাশ হলো। সন্তুও লাফিয়ে গিয়ে দাঁড়িয়েছে দরজার পাশে। সে দেখল সেই সাহেবগুলো হাতের বাঁধন খুলে ফেলে উঠে দাঁড়িয়েছে। 3-4 জনের হাতে বন্দুক, এলোপাথারি গুলি চালাচ্ছে চারিদিকে। বুড়ো রাজা বললেন, এবার ওরা সবাইকে মেরে ফেলবে। কাকাবাবু বললেন, আপনি ঘরের মধ্যে ঢুকে আসুন, বাইরে যাবেন না। বুড়ো রাজা বললেন, ঘরের মধ্যে ঢুকলেও বাঁচা যাবে না। ওদের কাছে লাইট মেশিন গান আছে, ওরা আমার লোকজনকে মারছে। সত্যিই তাই। কয়েকজন জারোয়া প্রাণের ভয় না করে সাহেবদের দিকে তাড়া করে আসছিল। সাহেবরা কটকট কটকট করে গুলি চালালো। সঙ্গে সঙ্গে তারা লুটিয়ে পড়ল মাটিতে। জারোয়াদের বিষাক্ত তীর 2জন সাহেবের গায়ে লাগলো, কিন্তু তাতে তাদের কিছুই হলো না। সাহেবরা আগেই বিষ প্রতিষেধক ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। কাকাবাবুকে ঠেলে বুড়ো রাজা বেরিয়ে গেলেন ঘরের বাইরে। দুহাত উঁচু করে ইংরেজিতে চেঁচিয়ে বললেন, হোল্ড অন। সঙ্গে সঙ্গে একজন সাহেব হিংস্রভাবে ঘুরে দাঁড়ালো সেই দিকে। তার হাতে একটা বেটে আর মোটা ধরনের বন্দুক। সন্তু বুঝল ওইটার নামই বোধহয় লাইট মেশিন গান। সন্তুর মনে হলো সাহেবটি এক্ষুনি বুড়ো রাজাকে মেরে ফেলবে। কিন্তু বুড়ো রাজার দারুণ সাহস। তবু তিনি লাঠি ঠুকতে ঠুকতে এক পা করে এগিয়ে গেলেন সাহেবটার দিকে। তারপর ইংরেজিতে বললেন, তোমরা আমার লোকেদের শুধু শুধু মেরো না, তোমরা যা চাও তাই নিয়ে যাও। তিনি জারোয়াদের দিকে তাকিয়ে কি একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করলেন। অমনি তারা সার বেঁধে পিছিয়ে যেতে লাগলো। সেই সঙ্গে মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করতে লাগলো। সেই শব্দটা ঠিক কান্নার মতন। আরেকজন সাহেব এগিয়ে এসে খুব নিষ্ঠুরভাবে প্রচণ্ড এক চড় কষালো বুড়ো রাজার গালে। তিনি মাটিতে পড়ে গেলেন হুমড়ি খেয়ে। সাহেবটা বুড়ো রাজার বুকের ওপর পা তুলে বললেন, দেখবি এক্ষুনি তোকে মেরে ফেলবো। এই বুড়োটাই যত নষ্টের মূল। এর হুকুমেই আমাদের একজন বন্ধুকে আগুনে পুড়িয়ে মারা হলো, এতক্ষণে আমাদেরও মেরে ফেলতো। মেশিন গান হাতে সাহেবটি বলল, এক্ষুনি মেরো না, একটু পরে। ওর কাছ থেকে আরও কিছু খবর জানা যেতে পারে। যে লতা দিয়ে সাহেবদের বাঁধা হয়েছিল সেই লতা দিয়েই ওরা বেঁধে ফেলল বুড়ো রাজাকেও। সেই অবস্থাতেই বুড়ো রাজা বললেন, আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমরা একজনও বেঁচে ফিরতে পারবে না এখান থেকে। তোমরা যা চুরি করতে এসেছো সেটা নিয়ে ফিরে যাও। একজন সাহেব বুড়ো রাজার মুখে থুতু ছিটিয়ে দিলেন। সন্তু আর কাকাবাবু সেই কুঁড়ে ঘরের দরজার কাছে মাটিতে শুয়ে পড়েছে। সেখান থেকে তারা সবই লক্ষ্য করছিল। মাটিতে শুয়ে পড়লে হঠাৎ গায়ে গুলি লাগার সম্ভাবনা থাকে না, কিন্তু বুড়ো রাজার এই দুর্দশা দেখে ওরা শিউরে উঠল। কাকাবাবু আফসোস করে বললেন, ইস, আমার রিভলভারটাও যদি এখন কাছে থাকতো। সন্তু দেখল খানিকটা দূরে মাটির ওপরে কাকাবাবুর রিভলভারটা পড়ে আছে।
একজন সাহেবের পায়ের কাছে, কিন্তু 4জন সাহেবের হাতে বন্দুক, একজনের হাতে লাইট মেশিন গান। কাকাবাবু শুধু একটা রিভলভার নিয়ে কি করতে পারবেন? একজন সাহেবের কাঁধে ঝোলানো আছে একটা ব্যাগ। সে সেটা খুলে ফেলল। তার মধ্যে থেকে বের করলো অনেক কিছু, নানা রকমের যন্ত্রপাতি আর একটা মোটা ফিতের মতন জিনিস গোল পাকানো। সেটা খুলে ফেলতেই দেখা গেল সেটা আসলে একটা বিরাট লম্বা ক্যাম্বিসের জলের পাইপ। তার একটা মুখ ধরে সাহেব দুজন ছুটে গেল অন্ধকারের মধ্যে। একটু বাদেই সেই পাইপটা ফুলে উঠল আর তার অন্য মুখ দিয়ে জল বেরোতে লাগলো। আর দুজন সাহেব সেটা নিয়ে গেল আগুনটার দিকে। কাকাবাবু ফিসফিস করে বললেন, ওরা ঝর্ণা থেকে জল আনছে। সন্তুও ফিসফিস করে জিজ্ঞেস করল, কাকাবাবু, ওরা আগুন নেভাতে চাইছে কেন? কাকাবাবু বললেন, যে পাথরটা থেকে ওই আগুন বেরোচ্ছে সেটা সাংঘাতিক দামি, কোটি কোটি টাকাও হতে পারে। ওরা সেটা চুরি করতে এসেছিল। ওটা নিশ্চয়ই অন্য কোনো গ্রহের টুকরো কিংবা উল্কা। হয়তো ওর মধ্যে এমন নতুন অনেক ধাতু আছে যা পৃথিবীর মানুষ কখনো এর আগে দেখেনি। ওগুলো পেলে হয়তো আমাদের বিজ্ঞানের অনেক নিয়ম উল্টে যেত। সন্তু বলল, সাহেবগুলো ওই পাথরটা যে এখানে আছে তা জানলো কি করে? কাকাবাবু বললেন, পৃথিবীতে কখন কোথায় উল্কাপাত হয় অনেক বৈজ্ঞানিকই তার খবর রাখেন। সবগুলোরই সন্ধান পাওয়া যায়, শুধু এটারই পাওয়া যায়নি। তবে এই লোকগুলো বৈজ্ঞানিক নন। এরা যেমন হিংস্র আর নিষ্ঠুর, তাতে মনে হয় এরা একটা ডাকাতের দল। কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে খবর পেয়ে বোধহয় এখানে চলে এসেছে। সন্তু বলল, ওদের মধ্যে একজন পাঞ্জাবিও তো রয়েছে। কাকাবাবু বললেন, ওই পাঞ্জাবিটাই ওদের পথ দেখিয়ে এনেছে। নিশ্চয়ই অনেক টাকা দিয়ে হাত করেছে ওকে। তারপর আর ওরা কথা বলতে পারল না। অবাক হয়ে হাঁ করে চেয়ে রইল আগুনের দিকে। সাহেবেরা পাইপ করে আগুনের মধ্যে জল ছেটাতেই একটা আশ্চর্য সুন্দর জিনিস হলো। আগুনের মধ্যে জল পড়তেই সেই জল লক্ষ লক্ষ রঙিন ফুলঝুরি হয়ে উঠে আসতে লাগলো উপরের দিকে। সমস্ত জায়গাটা নীল আলোয় ভরে গেল। আগুন নেবার কোনো চিহ্নই দেখা গেল না। সাহেবরা তবু থামবে না, তারা জল ছিটিয়েই যেতে লাগলো। আর সন্তু একদৃষ্টিতে দেখতে লাগলো সেই ফুলঝুরি। এত সুন্দর রঙের খেলা সে কখনো দেখেনি। এখন আর ভয়ের কথা, বিপদের কথা তার মনে পড়ছে না। কাকাবাবু বললেন, ও আগুন এ পৃথিবীর নয়। পৃথিবীর জল দিয়ে ওই আগুন নেভানো যাবে না। ওই আগুনের পাথরটা পুড়ে পুড়ে একদিন শেষ হয়ে যাবে। সাহেবরা এবার একটা কৌটো থেকে মুঠো মুঠো পাউডার ছড়াতে লাগলো আগুনে। তাতেও কিছু কাজ হলো না। পাউডারগুলো পড়তেই দপ করে এক একটা শিখা বেরিয়ে আসতে লাগলো। তাতেও নিরাশ হলো না সাহেবরা। এবার একটা সরু লম্বা গাছের গুড়ির কাছে গিয়ে মেশিন গানের গুলি চালালো 25-30টা। তারপর গাছটাকে ধরে কাত করতেই সেটা ভেঙে পড়ে গেল মরাত করে। ওরা 4জনে মিলে সেই গাছটাকে বয়ে এনে আগুনের মধ্যে তার একদিকটা ঢুকিয়ে দিল অনেকখানি। গুম করে একটা শব্দ হলো। পাথরটার গায়ে গাছটার ধাক্কা লেগেছে। তখন সাহেবরা উৎসাহ পেয়ে গাছটাকে আবার বার করে এনে খানিকটা পিছিয়ে এলো। তারপর জোরে দৌড়ে গিয়ে ধাক্কা মারলো আবার গুম করে শব্দ হলো। আগুনের শিখাগুলো যেন নড়ে চড়ে উঠল খানিকটা। সন্তুরা এ দৃশ্য দম বন্ধ করে দেখছিল। তারাও বুঝতে পেরেছিল সাহেবদের মতলবটা কি। তারা গাছ দিয়ে ধাক্কা মেরে মেরে আগুনের ভেতর থেকে পাথরটাকে বার করে আনতে চাইছে, কিংবা আগুন শুদ্ধই পাথরটাকে ঠেলতে ঠেলতে নিয়ে ঝর্ণার মধ্যে ফেলবে। এই হলো তাদের পরিকল্পনা। কিন্তু একটু পরেই আর একটা সাংঘাতিক কাণ্ড হলো। পাথরটা সহজে নাড়ানো যায় না বলে ওরা খুব জোরে জোরে ধাক্কা মারছিল।
একবার ধাক্কা মারতে গিয়ে ঝোঁক সামলাতে না পেরে একজন সাহেব আগুনটার খুব কাছে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চুম্বকের মতো আগুনটা তাকে টেনে নিল ভেতরে। ঠিক যেন একটা হাতের মতো একটা আগুনের শিখা বেরিয়ে টেনে নিয়ে গেল লোকটাকে। সে এক বীভৎস চিৎকার করে উঠল। তারপর আর তাকে দেখা গেল না। শেষ মুহূর্তে সন্তু চোখ বুজে ফেলেছিল। আবার যখন চোখ মেলল তখন দেখল গাছটা ফেলে দিয়ে অন্য সাহেবেরা ভয় পালিয়ে আসছে। আর এই দেখে কাকাবাবু কপালের ঘাম মুছলেন। সাহেবটা আগুনে পুড়ে যাওয়ার সময় দূরের জারোয়ারা একসঙ্গে চেঁচিয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে মেশিনগান হাতে সাহেবটি সেদিকে এক ঝাঁক গুলি চালালো। বুড়ো রাজা হাত পা বাঁধা অবস্থাতেই আবার হুকুমের সুরে চেঁচিয়ে বললেন, ওদের মেরো না, আমি হুকুম দিলে ওরা তোমাদের এখনও শেষ করে দিতে পারে। সাহেবটা অসম্ভব রেগে গেল সেই কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, বুড়ো বদমাস, এবার তোকেই আগুনে পোড়াবো। এই ল্যারি, এই বুড়োটাকে তুলে আগুনে ছুঁড়ে ফেলে দে তো। অন্য সাহেবেরা কাছাকাছি এক জায়গায় হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তাদের একজন সঙ্গী তাদের চোখের সামনে আগুনে পুড়ে গেল। ব্যাপারটা ওরাও যেন সহ্য করতে পারছে না। মেশিনগান হাতে সাহেবটিই বোধহয় ওদের সর্দার। সে কিন্তু দমেনি। সে আবার চিৎকার করে বলল, ল্যারি, এদিকে এসো, ওই বুড়োটাকে আগুনে ফেলে দাও। ওপাশ থেকে ল্যারি উত্তর দিল, জ্যাক, পাথরটা পাওয়ার কোনো আশা নেই, ওটা খুনে আগুন। চলো আমরা এবার পালাবার চেষ্টা করি, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। জ্যাক বলল, পালাবার আগে প্রতিশোধ নিতে হবে। এই বুড়োটাকে আমার চোখের সামনে আগুনে পোড়াতে চাই। আমি জারোয়াদের দিকে মেশিনগান তুলে রাখছি, তুমি একে আগুনে ফেলে দাও। ল্যারি এগিয়ে এলো। কাকাবাবু ফিসফিস করে বললেন, সন্তু, আমার রিভলভারটা। সন্তু বুকে হেঁটে আস্তে আস্তে এগোলো। রিভলভারটা যেখানে পড়ে আছে সেখানটা থেকে সাহেবটা খানিকটা দূরে। সন্তু মাটির ওপর দিয়ে শুয়ে শুয়ে গেলে বোধহয় তারা তাকে দেখতে পাবে না। এই সময় একটা কাক 3 বার করে ডেকে উঠল। অর্থাৎ ভোর হয়ে আসছে। আলো ফোটার আর বেশি দেরি নেই। আরও কয়েকটা পাখির ডাক, আরও কি যেন একটা শব্দ শোনা যাচ্ছে দূরে। সন্তু রিভলভারটা নিয়ে ফিরে আসার সময় পেল না। ল্যারি এসে বুড়ো রাজাকে পাঁজাকোলা করে তুলে নিতেই কাকাবাবু আর থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে ক্যাঙারুর মতন লাফাতে লাফাতে ছুটে গেলেন ওদের কাছে। চিৎকার করে বললেন, থামো থামো, ওকে মেরো না। জ্যাক চমকে ফিরে তাকিয়ে দেখল কাকাবাবুকে। তারপর বলল, এই আর একটা শয়তান, ধর এটাকেও। কাকাবাবুকে দেখে বুড়ো রাজা শান্তভাবে বললেন, আমি কিন্তু ইংরেজদের হাতে মরব না প্রতিজ্ঞা করেছিলাম। তোমার জন্য সেই অপমানের মৃত্যুই আমাকে মরতে হচ্ছে, তুমিও মরবে। কাকাবাবু ল্যারির দিকে তাকিয়ে বললেন, তোমাকে একজন জারোয়া আগুনে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, সেই সময় আমি এসে তোমাকে বাঁচিয়েছিলাম, ঠিক কি না? তুমি এই বুড়ো রাজাকে ছেড়ে দাও। ল্যারি তাকালো জ্যাকের দিকে। জ্যাক বলল, এই দুটো বুড়োকেই আগুনের মধ্যে ফেলে দাও, নইলে আমরা পালাবার সময় এরা আমাদের পেছনে জারোয়াদের লেলিয়ে দেবে। ল্যারি তবু চুপ করে দাঁড়িয়ে আছে। জ্যাক ধমক দিয়ে বলল, দেরি করছো কি, দাও, ফেলে দাও। সঙ্গে সঙ্গে আকাশে একটা প্রচণ্ড ঘটঘট শব্দ শোনা গেল। দূর থেকে শব্দটা এগিয়ে এলো খুব কাছে। সবাই চমকে ওপরে তাকালো। একটা হেলিকপ্টার। ল্যারি বলল, জ্যাক, শিগগির পালাও, হেলিকপ্টার নিয়ে পুলিশ আসছে। হেলিকপ্টারটা দেখে সন্তুরও মনে হলো নিশ্চয়ই তাদের উদ্ধার করার জন্যই ওটা এসেছে। আর কোনো চিন্তা নেই তাহলে। সে উঠে সোজা হয়ে বসল। জ্যাক দাঁতে দাঁত চেপে বলল,
একটা মোটে হেলিকপ্টার এসেছে, তাতে ভয় পাওয়ার কি আছে? আমি এই মেশিন গান দিয়ে ওটাকে ফুঁড়ে দিচ্ছি এক্ষুনি। তোমরা সরে দাঁড়াও, কিংবা মাটিতে শুয়ে পড়ো। কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, সন্তু! সন্তু বুঝতে পারল না কাকাবাবু তাকে কি করতে বলছেন। হেলিকপ্টারটা নিচের দিকে নেমে আসছে, আর একটু নাবলেই জ্যাক গুলি চালাবে, তাদের সব আশা শেষ হয়ে যাবে। সন্তুর খুব কাছেই পড়ে আছে কাকাবাবুর রিভলভারটা। সে সেটা চট করে তুলে নিল। কোনো চিন্তা না করেই সেটার দুটো গুলি চালিয়ে দিল জ্যাকের দিকে। গুলির শব্দে তার নিজের কানে তালা লেগে গেল। প্রচণ্ড ঝাঁকুনি লাগলো হাতে। সে চোখ বুজে ফেলল ভয়ে। আবার যখন চোখ খুলে দেখল, জ্যাক মাটিতে পড়ে গেছে, আর কাকাবাবু মেশিন গানটা তার হাত থেকে তুলে নিয়েছেন সঙ্গে সঙ্গে। তারপর কাকাবাবু সেটা বাকি সাহেবদের দিকে ফিরিয়ে বললেন, তোমরা সবাই চুপ করে সারি বেঁধে দাঁড়াও। কেউ একটুও নড়বার চেষ্টা করলেই গুলি চালিয়ে শেষ করে দেব। ঘ্যাট 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 শব্দ করে হেলিকপ্টারটা ঘুরতে লাগলো ওদের মাথার উপরে। একটু একটু করে নিচেও নেমে আসছে। অনেকটা কাছে আসার পর সেটা থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো। কে যেন মাইকে বলছে, আকিলা কিল কিল টুঙ্কা টাকিলা, আকিলা কিল কিল টুঙ্কা টাকিলা। সন্তু অবাক হয়ে গেল, এ আবার কি? কিন্তু সেই আওয়াজ শুনে জারোয়ারা একসঙ্গে চেঁচিয়ে উঠল, টাকিলা টাকিলা। হেলিকপ্টার থেকে আবার আওয়াজ ভেসে এলো, কাকিনা সুপি সুপি, কাকিনা সুপি সুপি। এবারে জারোয়ারা কোনো উত্তর দিল না। সবাই বুড়ো রাজার দিকে তাকিয়ে রইল। কাকাবাবু বুড়ো রাজাকে জিজ্ঞেস করলেন, ওরা কি বলছে? বুড়ো রাজা বললেন, ওই জিনিসটা থেকে কেউ একজন জারোয়া ভাষায় বলছে মাঝখানটা ছেড়ে জায়গা দিতে, ওটা এখানে নামবে। কাকাবাবু বললেন, আপনি সবাইকে সরে যেতে বলুন, জায়গা করে দিতে বলুন। এবার হেলিকপ্টার থেকে ইংরেজিতে কেউ জিজ্ঞেস করল, মিস্টার রায়চৌধুরী, আর ইউ দেয়ার? মিস্টার রায়চৌধুরী, আর ইউ দেয়ার? কাকাবাবু চিৎকার করে বললেন, ইয়েস ইয়েস, আই এম হিয়ার, রায়চৌধুরী স্পিকিং। কিন্তু হেলিকপ্টারের ঘ্যাট ঘ্যাট আওয়াজে তার কথা বোধহয় ওপর পর্যন্ত পৌঁছালো না, কারণ ওরা সেই কথাই বারবার করে জিজ্ঞাসা করে যেতে লাগলো। কাকাবাবু সাহেবদের দিকে মেশিন গান তুলে রেখেছিল। চোখ না সরিয়েই চেঁচিয়ে বললেন, সন্তু, তোমার পকেটে রুমাল আছে? রিভলভার থেকে গুলি চালাবার পর সন্তু আচ্ছন্নের মতো হয়ে মাটিতেই বসেছিল। এবার সে তাড়াতাড়ি উঠে বলল, হ্যাঁ আছে। কাকাবাবু বললেন, সেই রুমালটা বার করে মাথার ওপরে ওড়াতে থাকো। সন্তু তার সাদা রুমালটা বার করে ডান হাতে প্রাণপণ ঘোরাতে লাগল। কাকাবাবু সাহেবদের হুকুম করলেন, তোমরা সব মাটিতে বসে পড়ো, প্রত্যেকে হাত দুটো মাথার উপরে তুলে রাখো। একজন সাহেব মাটিতে পড়ে থাকা একটা বন্দুকের দিকে হাত বাড়াচ্ছিল। কাকাবাবু বললেন, সাবধান, একটু নড়লেই খুলি উড়িয়ে দেব। হেলিকপ্টারটা আস্তে আস্তে ফাঁকা জায়গায় এসে নামল। প্রথমেই তার থেকে বেরিয়ে এলো ধপধপে সাদা দাড়িওয়ালা একজন শিখ। সে হাত তুলে বলল, টুংচা সুংচু, টুংচা সুংচু। বুড়ো রাজা বললেন, টুংচা সুংচু। সঙ্গে সঙ্গে সব জারোয়ারা সেই কথা বলে চেঁচিয়ে উঠল। বৃদ্ধ শিখটি তখন হেলিকপ্টারের দিকে হাত নাড়তেই তার থেকে বেরিয়ে এলেন আরও কয়েকজন। প্রথমেই লম্বা চেহারার কৌশিক বর্মা, তারপর বেটে গোলগাল পরেশ দাশগুপ্ত, তারপর বিশাল গোফওয়ালা পুলিশের এসপি মিস্টার সিং, আর চারজন সৈন্য। তাদের প্রত্যেকের হাতে মেশিন গান। পরেশ দাশগুপ্ত ছুটে এসে কাকাবাবুকে জড়িয়ে ধরে খুশিতে লাফাতে লাফাতে বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনি বেঁচে আছেন? আহ, কি যে আনন্দ হচ্ছে! এই দেখুন, হোম সেক্রেটারি কৌশিক বর্মা নিজে এসেছেন আপনাকে উদ্ধার করতে।
কাকাবাবুর আনন্দ হলেও মুখে তা প্রকাশ করলেন না। কৌশিক ভার্মাকে দেখে তিনি বললেন, আপনার সোলজারদের বলুন এই সাহেবগুলোকে ঘিরে ফেলতে। আমি আর এই ভারী মেশিন গানটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। কৌশিক ভার্মা বললেন, এরা কারা? কাকাবাবু সংক্ষেপে উত্তর দিলেন, এরা ডাকাত। কৌশিক ভার্মা অবাক হয়ে বললেন, জারোয়াদের মধ্যে ডাকাতি করতে এসেছে? কিসের লোভে? এদের কাছে কি সোনা আছে নাকি হিরে? কাকাবাবু বললেন, না, সেসব কিছু নেই, কিন্তু এইটা আছে। কাকাবাবু সেই রঙিন আগুনটার দিকে হাত তুলে দেখালেন। দিনের আলো ফুটে উঠেছে। এই সময় আগুনের রং বদলে যায়, কিন্তু এই আগুনের রং কিন্তু একই রকম আছে। কৌশিক ভার্মা সেদিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, এই রকম আগুন কখনো দেখিনি এর আগে। সাহেবরা এটা চুরি করতে এসেছিল? এটা কি? কাকাবাবু বললেন, সেসব পরে বলবো। আপনি জারোয়াদের দ্বীপে এসেছেন, আগে এখানকার রাজাকে নমস্কার করুন। ইনি জারোয়াদের রাজা। হাত থেকে মেশিন গানটা ফেলে দিয়ে কাকাবাবু বুড়ো রাজার দিকে ঘুরে দাঁড়ালেন। কৌশিক ভার্মা আরও অবাক হয়ে বললেন, ইনি রাজা? মাই গড, ইনি তো জারোয়া নন। কৌশিক ভার্মা হাত জোর করে নমস্কার করলেন বুড়ো রাজাকে। কাকাবাবু বললেন, না, ইনি জারোয়া নন, এনার নাম গুণদা তালুকদার। বুড়ো রাজা আস্তে আস্তে বললেন, সাহেবগুলোকে ভালো করে বেঁধে ফেলতে বলুন, এরা সাংঘাতিক লোক। আপনারা চলুন, আমার ঘরে বসে কথা বলা যাক। কাকাবাবু পরেশ দাশগুপ্তর কাঁধে ভর দিয়ে বুড়ো রাজার কুঁড়ে ঘরের দিকে আবার এগোলেন। বুড়ো রাজা যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর সন্তুকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকলেন। সন্তু কাছে যেতেই বুড়ো রাজা তার মাথায় খুব স্নেহের সঙ্গে হাত বোলাতে লাগলেন। তারপর কৌশিক ভার্মাকে বললেন, এই ছেলেটি না থাকলে আজ আমরা কেউ বাঁচতুম না, আপনারাও বাঁচতেন না। কৌশিক ভার্মা বলল, তাই নাকি? কেন, এ কি করেছে? বুড়ো রাজা বললেন, ওই একজন সাহেবের হাতে মেশিন গান ছিল, সে গুলি চালিয়ে আপনাদের ওই ফড়িংয়ের মতন যন্ত্রটায় আগুন ধরিয়ে দিতে পারত। বুড়ো রাজা আগে কখনো হেলিকপ্টার দেখেননি বলে তাই তার নাম জানেন না। কৌশিক ভার্মা বললেন, তা হয়তো পারত। সাহেবগুলো মেশিন গান নিয়ে ডাকাতি করতে এসেছে, এ ভারী আশ্চর্য ব্যাপার। এই জঙ্গলের মধ্যে ডাকাতি? বুড়ো রাজা বললেন, সাহেবগুলো আমাকে আর ওর কাকাকে আগুনে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় এই ছেলেটি রিভলভারের গুলি চালিয়ে সাহেবটির হাত থেকে মেশিন গানটা ফেলে দেয়, তাই তো আমরা সবাই বেঁচে গেলাম। কৌশিক ভার্মা প্রশংসার চোখে তাকালেন সন্তুর দিকে। তারপর তার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, ব্রেভ বয়, এইটুকু ছেলে রিভলভার চালাতে জানে, টিপও নিশ্চয়ই খুব ভালো। সন্তু লজ্জা লজ্জা মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। সে তো এমন কিছু করেনি, আন্তাবড়ি একটা রিভলভার চালিয়ে দিয়েছে। সে যে এর আগে কখনো রিভলভার চালায়নি সে কথা আর বলল না। কৌশিক ভার্মা বললেন, হি মাস্ট গেট আ রিওয়ার্ড। আমরা শুধু জারোয়াদেরই ভয় পেয়েছিলাম, সাহেব ডাকাতদের কথা তো ভাবিইনি। সত্যি সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারত, কিন্তু আপনি এখানে কি করে এলেন? কথা বলতে বলতে ওরা ঢুকলেন কুঁড়ে ঘরের মধ্যে। সেখানে সেই গীতা আর বহুকালের পুরনো একজোড়া হাতকড়া দেখে কৌশিক ভার্মা আবার চমকে উঠলেন। তিনি বললেন, আমরা জানতাম সভ্য জগতের সঙ্গে জারোয়াদের কোনো সম্পর্কই নেই, অথচ দেখছি তাদের রাজা একজন লেখাপড়া জানা বাঙালি লোক। কাকাবাবু মাটির ওপরেই বসে পড়লেন। সেখান থেকে তিনি বললেন, এই গুণদা তালুকদার একসময় ছিলেন একজন নামকরা বিপ্লবী।
আন্দামান জেল থেকে ইনি পালিয়ে যান। সে বহু বহু বছর আগেকার কথা। সকলের ধারণা হয়েছিল ইনি মারা গেছেন। স্বাধীনতার ইতিহাসের প্রত্যেক বইতে এর নাম আছে, ছবিও আছে। এখন তো এর জন্মদিনে উৎসব হয়। কৌশিক ভার্মা বললেন, হ্যাঁ, এখন আমারও মনে পড়ছে। এই যে দারুণ ব্যাপার! দিল্লিতে ফিরে গিয়ে এই খবর দিলে তো বিরাট হইচই পড়ে যাবে। কিন্তু আপনি এখানে এলেন কি করে? বুড়ো রাজা বললেন, এই হাতকড়ি বাঁধা অবস্থাতেই জেল থেকে পালিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাকে হাঙরে কুমিরে খেয়ে ফেলতে পারত, কিন্তু খাইনি। ভাসতে ভাসতে এসে ঠেকেছিলাম এই দ্বীপে। জারোয়ারা আপনাকে মারেনি? জারোয়ারা এমনি এমনি কাউকেই মারে না। এরা অত্যন্ত সভ্য। তোমরাই এদের হিংস্র বানিয়েছ। তারপর থেকে আপনি এখানে থেকে গেলেন? হ্যাঁ, আমি পরাধীন ভারতবর্ষে থাকবো না বলে ঠিক করেছিলাম। তাই এখানে এদের নিয়ে স্বাধীন হয়েই থেকেছি। আমি আর বাইরের কোনো খবর রাখিনি। এই আন্দামানে তো নেতাজিও এসেছিলেন। কিছুদিনের জন্য স্বাধীন রাজধানীও স্থাপন করেছিলেন। তাও জানেন না নিশ্চয়ই। এই দ্বীপের বাইরের কোনো খবরই আমি রাখি না। ইচ্ছে করেই রাখতে চাইনি। এখানে যে আমি আছি তা জানতে পারলেই ইংরেজ সরকার আবার আমাকে বন্দি করত। সুভাষবাবু যে কবে নেতাজি হলেন একটু আগে পর্যন্ত তাও জানতাম না। কৌশিক ভার্মা বললেন, আশ্চর্য, সত্যি আশ্চর্য। কিন্তু গোটা ভারতবর্ষই তো অনেক দিন আগে স্বাধীন হয়ে গেছে। আপনি সে খবর পাননি? কাকাবাবু বললেন, উনি সে কথা বিশ্বাস করতেও চাইছেন না। শুনুন, এই কৌশিক ভার্মা, ইনি গভর্নমেন্টের একজন বড় অফিসার। একে জিজ্ঞেস করুন। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে সেই 47 সালে। আপনি জওহরলাল নেহেরুর নাম শুনেছিলেন তো? বুড়ো রাজা বললেন, হ্যাঁ, মতিলাল নেহেরুর ছেলে ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিল। সেই জওহরলাল হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেও প্রায় 30 বছর আগের কথা। গান্ধী কোথায়? গান্ধীজি মারা গেছেন স্বাধীনতার 1 বছর পরেই। আপনাদের সময়কালের প্রায় কেউই বেঁচে নেই। চলুন, আপনি দিল্লি চলুন, সেখানে গিয়ে সব শুনবেন। বুড়ো রাজা ভুরু তুলে বললেন, কোথায় যাব? দিল্লি? কেন? আমি কোথাও যাব না। সে কি, আপনি এখনও এখানে থাকতে চান? নিশ্চয়ই। আমি এখানে জারোয়াদের নিয়ে পরম শান্তিতে আছি। আপনি স্বাধীন দেশে একবার ঘুরে আসতেও চান না? আপনার অনেক আত্মীয় স্বজন হয়তো এখনও বেঁচে আছে। তাদেরকেও দেখতে চান না একবার? না। বুড়ো রাজা কিছুতেই তার জারোয়া রাজ্য ছেড়ে যেতে চান না কোথাও। কাকাবাবু আর কৌশিক ভার্মা অনেক করে বোঝাতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই শুনবেন না। শেষে একবার রেগে উঠে বললেন, আপনারা যদি আমাকে জোর করে বন্দি করে নিয়ে যেতেই চান, সেটা আলাদা কথা। তবু সাবধান করে দিচ্ছি, আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে সব জারোয়ারা একসঙ্গে মিলে বাধা দেবে। তারা প্রাণ দিয়েও আমাকে বাঁচাতে চাইবে। কৌশিক ভার্মা বললেন, না না, আপনাকে জোর করে ধরে নিয়ে যেতে চাই না। আপনি আমাদের শ্রদ্ধেয়। আপনি আমাদের দেশ স্বাধীন করার জন্য এত কষ্ট করেছেন। কিন্তু আমরা ফিরে গিয়ে যখন আপনার কথা বলবো, তখন তো কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। সেই জন্যই আপনাকে নিয়ে যেতে চাই। সন্তু হঠাৎ বলে উঠল, ছবি তুলে নিয়ে গেলে তো সবাই বিশ্বাস করবে। কাকাবাবু রাগ করে সন্তুর দিকে তাকালেন। সন্তু থতমত খেয়ে গেল। সে বুঝতে পারেনি সে ভুল কথা বলে ফেলেছে। সাদা দাড়িওয়ালা প্রীতম সিং একপাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। এবারে তিনি বললেন, ক্যা তাজ্জব কি বাত! আমি এতদিনে জারোয়াদের সঙ্গে কথা বলেছি। কোনোদিনও তারা জানতেও দেয়নি তাদের একজন বাঙালি রাজা আছে।
সেই জন্যই তারা বেশি ভেতরে ঢুকতে দিত না। বুড়ো রাজা বললেন, সেটাই ছিল আমার হুকুম। কাকাবাবু হতাশভাবে বললেন, তাহলে আপনি কিছুতেই যাবেন না? বুড়ো রাজা বললেন, না। সন্তু কিছু না বুঝেই এগিয়ে গিয়ে বুড়ো রাজার হাত ধরে বলল, আপনি চলুন না আমাদের সঙ্গে, একটিবার গিয়ে সব দেখে শুনে আবার না হয় ফিরে আসবেন। জানেন, হাওড়া স্টেশনে মাটির তলা দিয়ে রাস্তা হয়েছে, আপনি তো সেসব দেখেননি। হঠাৎ বুড়ো রাজা কেঁদে ফেললেন। সন্তুকে জড়িয়ে ধরে বললেন, ওরে, তুই আমাকে কথা বললি কেন? তোর মতন আমার একটা ছোট ভাই ছিল, জেলে আসবার আগে তাকে এই বয়সেই দেখে এসেছি, তোকে দেখেই তার কথা মনে পড়েছে। কাকাবাবু বললেন, হয়তো আপনার সেই ভাই এখনো বেঁচে আছেন, আপনি গেলে তাকে খুঁজেও পেতে পারেন। বুড়ো রাজা একটুক্ষণ চুপ করে বসে রইলেন। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তারপর চোখের জল মুছে বললেন, ঠিক আছে, আমি যাব, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা প্রতিজ্ঞা করতে হবে। কাকাবাবু আগ্রহের সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি প্রতিজ্ঞা করতে হবে বলুন। বুড়ো রাজা বললেন, তোমাদের কথা দিতে হবে, আমার এই জারোয়াদের কেউ কোনো ক্ষতি করবে না, এই দ্বীপে অন্য কেউ আসতে পারবে না, জারোয়াদের ওই পবিত্র আগুন তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। ওরা যেই রকমভাবে বাঁচতে চায় সেই রকমভাবেই থাকতে দেবে। কাকাবাবু তাকালেন কৌশিক ভার্মার দিকে। কৌশিক ভার্মা সঙ্গে সঙ্গে বললেন, আমি ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি, আপনি যা যা বললেন সব মানা হবে, এইগুলোই তো আমাদের নীতি। বুড়ো রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তাহলে চলো, কিন্তু কয়েকদিন থেকেই আমি আবার ফিরে আসব কিন্তু। কাকাবাবু বললেন, নিশ্চয়ই, আমি নিজে সব ব্যবস্থা করে দেব। বাইরে প্রত্যেকটি সাহেবের হাত পিঠের দিকে মুড়ে শক্ত দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সন্তু যে সাহেবটিকে গুলি করেছিল সেও মরেনি, দুটো গুলিই লেগেছে তার কাঁধে। হেলিকপ্টারে কিছু ওষুধপত্র ছিল, তাই দিয়ে তাকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। সৈন্যদের পাহারায় সাহেবদের পাঠিয়ে দেওয়া হলো সমুদ্রের দিকে, ওখান থেকে লঞ্চে করে নিয়ে যাওয়া হবে ওদের। বাকিরা সবাই হেলিকপ্টারে যাবে, কিন্তু বুড়ো রাজাকে হেলিকপ্টারে তোলার সময় সে এক দৃশ্য হলো বটে। বুড়ো রাজা জারোয়াদের ভাষায় বুঝিয়ে বললেন ওর চলে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জারোয়া মাটিতে মুখ গুজে এক অদ্ভুত করুণ শব্দ করতে লাগলো। হয়তো এটা তাদের কান্নার শব্দ। কান্নার সময় ওরা কারুকে মুখ দেখায় না। কয়েকটি জারোয়া মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল বুড়ো রাজাকে। তারা কিছুতেই যেতে দেবে না তাকে। তিনি হাত পা নেড়ে অনেক কষ্টে ওদের বোঝাতে লাগলেন, তার চোখ দিয়েও জল পড়ছে। তিনি মাটিতে মুখ গোজা প্রত্যেকটা জারোয়ার গায়ে হাত দিয়ে বলতে লাগলেন, আমি ফিরে আসব, কদিনের মধ্যেই ফিরে আসব। কৌশিক ভার্মা কাকাবাবুকে বললেন, মানুষ মানুষকে যে এত ভালোবাসতে পারে আগে কখনো তা দেখিনি, এদের ভালোবাসা কত আন্তরিক। কাকাবাবু বললেন, তারপর একসময় হেলিকপ্টার আকাশে উড়ল। সমস্ত জারোয়া একসঙ্গে উঠে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করতে লাগলো। বুড়ো রাজাও হাত নাড়তে লাগলেন তাদের দিকে। একটু বাদেই হেলিকপ্টার চলে এলো সমুদ্রের ওপর। পোর্ট ব্লেয়ার পৌঁছাতে বেশি দেরি লাগলো না। দূর থেকেই দেখা যায় জেলখানাটা, ব্রিটিশ আমলের কুখ্যাত সেলুলার জেল। পোর্ট ব্লেয়ারে এখনও সেটাই সবচেয়ে উঁচু বাড়ি। আকাশ থেকে সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন বুড়ো রাজা।
একদিন তিনি এই জেল থেকেই পালিয়েছিলেন। আজ সত্যি সেখানে তিনি রাজার মতোই ফিরে আসছেন। পোর্ট ব্লেয়ারে থাকা হলো মাত্র একদিন। এর মধ্যেই টেলিগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতা আর দিল্লিতে। ঠিক হলো কলকাতায় প্রথমে তিনি 3 দিন থাকবেন, তারপর যাবেন দিল্লিতে। সেখানে যে কয়দিন তার থাকতে ইচ্ছে হয় তিনি থাকবেন। তারপর যেদিন ফিরে যেতে চাইবেন সেদিন আবার কলকাতা হয়ে ফিরবেন। পরদিন বিশেষ বিমানে ওদের নিয়ে এলো কলকাতায়। দমদম এয়ারপোর্টে কি সাংঘাতিক ভিড়! হাজার হাজার মানুষ এসেছে জারোয়াদের রাজাকে দেখতে। আরও কত খবরের কাগজের লোক, ফটোগ্রাফার। আলোর ঝিলিক দিয়ে ফটো উঠছে ঘন ঘন। সন্তুরও ছবি উঠে যাচ্ছে খুব, কারণ বুড়ো রাজা তার কাঁধেই হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কি না। মাঝে মাঝেই ধ্বনিত হচ্ছে, গুণদা তালুকদার জিন্দাবাদ, গুণদা তালুকদার জিন্দাবাদ। এয়ারপোর্টে সন্তুর বাবা মা, 2 দাদা, পাশের বাড়ির রিনি, বাবলু, পিকলুরাও এসেছিল। কিন্তু সন্তু তো এক্ষুনি বাড়ি ফিরে যাবে না। বুড়ো রাজার সঙ্গে এখন তাদেরও যেতে হবে রাজভবনে। সেখানে গভর্নর তাদের সম্বর্ধনা জানিয়ে মধ্যাহ্নভোজ খাওয়াবেন। লাট সাহেবের বাড়ির খাওয়া তো আর যে সে কথা নয়। লোকেরা এত ফুলের মালা দিচ্ছেন যে তার ভারেই আরও ঝুঁকে পড়ছেন বুড়ো রাজা। এত ভিড়ের মধ্যে তার কষ্ট হবে বলে কৌশিক বর্মা তাড়াতাড়ি তাকে গাড়িতে তুললেন। কাকাবাবু আর সন্তুও সেই গাড়িতে। গাড়ি এয়ারপোর্ট ছাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। আবার কলকাতায় ফিরে সন্তুর খুব আনন্দ হচ্ছে। এবার যে বেঁচে ফিরতে পারবে তাতেই খুব সন্দেহ ছিল তার। সন্তু বুড়ো রাজাকে বলল, জানেন তো এই রাস্তাটার নাম ভিআইপি রোড। আপনার সময় তো এটা ছিল না। বুড়ো রাজা কোনো উত্তর দিলেন না। কাকাবাবু বললেন, তখন এইসব জায়গাতেও জঙ্গল ছিল। গাড়ি চলতে লাগলো আর সন্তু নানান রকম খবর দিতে লাগলো বুড়ো রাজাকে। এটা বিধান রায়ের মূর্তি, ওই যে ওখানে শিশু উদ্যান, ওই জায়গাটার নাম কাকুরগাছি। বুড়ো রাজা কিন্তু একটাও কথা বলছেন না। গাড়ি মানিকতলা পেরিয়ে যাওয়ার পর যখন বিবেকানন্দ রোড দিয়ে ছুটছে সেই সময় বুড়ো রাজা হঠাৎ উ করে শব্দ করে দুহাতে মুখ ঢাকলেন। কৌশিক বর্মা ও কাকাবাবু দুজনেই ব্যস্ত হয়ে ঝুঁকে বললেন, কি হলো, কি হলো? বুড়ো রাজা উত্তর না দিয়ে আ আ করে শব্দ করে সামনের দিকে ঝুঁকে পড়লেন। কৌশিক বর্মা বললেন, এ কি, উনি অজ্ঞান হয়ে গেছেন মনে হচ্ছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কাকাবাবু বললেন, সামনেই আমার এক বন্ধুর ডাক্তারখানা আছে, ওই যে ল্যাম্পপোস্টের পাশে, ওখানে গাড়িটা থামান। কাকাবাবুর বন্ধু ডাক্তার, সামনেই তিনি বসে আছেন। সবাই মিলে ধরাধরি করে বুড়ো রাজাকে ভেতরের চেম্বারে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। ডাক্তারের ওষুধে একটু পরেই জ্ঞান ফিরল বুড়ো রাজার। ডাক্তারবাবু বললেন, ওকে এক্ষুনি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। হার্টের অবস্থা খুব একটা ভালো নয়। বুড়ো রাজা বললেন, না না। কাকাবাবু ঝুঁকে পড়ে বললেন, আপনার কষ্ট হচ্ছে, হাসপাতালে গেলেই ভালো হয়ে যাবেন। এখন কলকাতায় অনেক ভালো ভালো হাসপাতাল আছে। বুড়ো রাজা বললেন, না না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। ফিরে যাবেন? হ্যাঁ যাবেন, কদিন পরে। বুড়ো রাজা হাঁপাতে হাঁপাতে বললেন, না, এক্ষুনি। তোমাদের এখানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। এখানকার বাতাস এত খারাপ, এখানে এত শব্দ, এত মানুষ, এত বাড়ি, আমার সহ্য হচ্ছে না। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম মানুষ ভিক্ষে করছে, রোগা রোগা ছেলে।
না না, আমায় ফিরিয়ে নিয়ে চলো। কাকাবাবু কিছু বলতে গেলেন, তার আগেই দুবার হেঁচকি তুললেন বুড়ো রাজা। অতি কষ্টে ফিসফিস করে বললেন, আমি পারছি না, এখানে থাকতে পারছি না। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এত ধুলো এখানকার বাতাসে, এত শব্দ। বুড়ো রাজা জোর করে উঠে দাঁড়াতে গিয়েও পড়ে গেলেন। সবাই ধরাধরি করে আবার শুইয়ে দিলেন তাকে। বুড়ো রাজা চোখ দিয়ে জল গড়াতে লাগলো। খুব আস্তে আস্তে আপন মনেই বলতে লাগলেন, আমি কেন এলাম, আমি কেন এলাম? কত ভালো জায়গায় ছিলাম আমি। সেখানে বাতাস কত টাটকা, পাখির ডাক, গাছের শব্দ আর ঝর্ণার জলের শব্দ ছাড়া কোনো শব্দই নেই। সেখানে কেউ ভিক্ষে করে না। সেখানে কত শান্তি। সেই তো আমার স্বর্গ। কেন এলাম? আমাকে নিয়ে চলো এক্ষুনি, আমি যাব। হঠাৎ বুড়ো রাজার কথা থেমে গেল। সঙ্গে সঙ্গে সেখানকার সকলের মুখগুলো কেমন যেন গম্ভীর হয়ে গেল। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, উনি কি? কাকাবাবু আর কিছু উত্তর দিলেন না, মুখটা ফিরিয়ে নিলেন। সন্তু জীবনে এই প্রথম দেখল কাকাবাবুরও চোখে জল। সেও আর সামলাতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও সন্তু সিরিজের গল্প সবুজ দ্বীপের রাজা গল্পের সর্বশেষ অন্তিম পর্ব। সর্বশেষ বলার কারণ হলো, যে কোনো উপন্যাস পাঠ করার আগেই কটা পর্বে ভাগ করে গল্পটি পড়ব তা আমি আগে থেকেই ঠিক করে পড়তে শুরু করি ও আপনাদেরও জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই উপন্যাসটার বেলাতেও আমি তাই করেছিলাম। কিন্তু অন্তিম পর্ব পড়াকালে আশেপাশের বা পেছনের শব্দ এত বেশি হচ্ছিল সেদিন, আর পর্বটিও যথেষ্ট বড় হওয়ার কারণে সম্পূর্ণ পর্বটি পড়ার কথা থাকলেও তা আমি সেদিন পড়ে শেষ করতে পারিনি। তাই আজকের এই পর্বটি আবারও অন্তিম পর্ব বা সর্বশেষ অন্তিম পর্ব নামে আপনাদের সামনে পরিবেশন করলাম। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।